পুরুষালী গম্ভীর কণ্ঠের এমন কথায় থমকালো সবাই। চুপ করে গেল আফিয়াও। ঘরভর্তি মেহমান সহ বাড়ির সবার দৃষ্টি তখন ইয়াসের দিকে। রুম থেকে বেরিয়ে এসেছে রুহিও। দাঁড়িয়ে আছে রুমের এক কোণে। ইয়াস এগিয়ে এলো কাশপিয়ার কাছে, হাত টেনে নিজের কাছে আনলো ওকে। এদিকে কাশপিয়ার ইয়াসকে দেখেই মুহূর্তের মধ্যে চিন্তা ভাবনা সব দূরে সরে গেল। ইয়াস তখন সবার উদ্দেশ্যে বলে উঠল, ও ছোট, বয়সে আমার সাথে যায় না, এটা কোনো ব্যাপার না। আমি ওকে খাইয়ে পরিয়ে বড় করে নেব। আমার পাশে উপমাকেই মানায়। আই রিপিট, উপমাকেই মানায়। আমাদের ভবিষ্যৎ নিয়ে আপনাদের ভাবনা চিন্তা করার দায়িত্ব দেইনি আমি। ইয়াসের কথা শুনে সবার মুখগুলো চুপসে গেল মুহূর্তেই। লজ্জায় মাথা নিচু করে ফেললেন নিজেদের। ইয়াস এবার ওর আম্মুর দিকে তাকিয়ে বলে উঠল, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তড়িঘড়ি করে ছেলের সামনে দাঁড়ালেন সুফিয়া বেগম। স্বামীও ওনার বাসায় নেই এই সময়টাতে। চিন্তিত কণ্ঠে বললেন সুফিয়া বেগম ছেলেকে, চলে যাবে মানে? কোথায় তুমি চলে যাবে? ইয়াস তখন ভাবলেস ভাবেই উত্তর দিল, থাকার জায়গার অভাব হবে না আম্মু। যেখানে আমার ওয়াইফের সম্মান নেই সেখানে আমি এক মুহূর্তও থাকবো না। ইয়াসের কথায় আপিয়া ছড়ো ছড়ো চোখে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। কি বা বলেছে সে? ইয়াসের কাছে বোনের চেয়ে বাইরে একটা মেয়ে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আপিয়া এবার ভাইয়ের কাছে গেল, বলে উঠল, বাইরে একটা মেয়ের জন্য আমার সাথে তুই এভাবে কথা বলছিস ইয়াস? এই মেয়েই তোর সব হলো? আমরা বুঝি কেউ নই? আপিয়ার কথায় ইয়াস বলে উঠল, ও আমার হাত ধরে আমাকে বিশ্বাস করে এই বাড়িতে এসেছে আপু। সেখানে আমি কিভাবে ওর অপমান সহ্য করি? সুফিয়া বেগমের রাগও কম হয়নি আপিয়ার কথায়। চোখের ইশারায় শাসালেন মেয়েকে। ক্ষমা চাইতে বললেন ইয়াসের কাছে। আফিয়াও ভাইয়াকে বড্ড ভালোবাসে, চাইছে না কোনোভাবেই বাড়ি ছাড়া হোক সে। ইচ্ছে না থাকা সত্ত্বেও সরি বলেছে কাশপিয়াকে। কাশপিয়ার কেমন খারাপ লাগলো আফিয়ার জন্য। কাশপিয়া কিছু বলতে নিতেই ইয়াস চোখের ইশারায় চুপ থাকতে বলল ওকে। সেটা দেখেই উজ্জ্বল মিটিমিটি হেসে বলে উঠল ইয়াসকে, এই না হলো আমার শালা, বউকে এভাবেই ভালোবাসতে হয়। প্রত্যুত্তরে ইয়াস কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল ওখানেই। চোখে মুখে এখনো রাগ স্পষ্ট রয়েছে। সুফিয়া বেগম জানেন ছেলের রাগ সম্পর্কে, হাতে পায়ে ধরে বুঝালেন ওকে। ইয়াসও মানল মায়ের কথা। কাশপিয়ার হাত ধরে নিয়ে গেল ওকে রুমে। পুরোটা সময় রুহি একদিনে তাকিয়ে আছে কাশপিয়ার দিকে। মেয়েটার কি ভাগ্য যে প্রতিনিয়ত তাকে মানুষটা চাইছে, অথচ মেয়েটা কষ্ট ছাড়াই তাকে পেয়ে গেল। কি আছে এই মেয়েটার মধ্যে? কিছু তো একটা আছেই, নইলে ইয়াসের মতো গম্ভীর বদমেজাজি একটা মানুষ তার প্রেমে মজে। কিভাবে সবার থেকে সুন্দর করে প্রোটেক্ট করলো মেয়েটাকে, তা দেখে রুহির যে হিংসা হচ্ছে কাশপিয়ার ভাগ্যের ওপর। এই ভাগ্যটা ওর হলো না কেন? কথাটা ভাবতে ভাবতে রুহির চোখ গড়িয়ে দুফোঁটা পানি পড়ল। কাউকে তা বুঝতে না দিয়ে চলে গেল রুমে। বেশ সময় গড়িয়েছে 2-3 দিন হলো। বাড়িতে কত আয়োজন চলছে ঈদের। হ্যাঁ, কালকেই ঈদ। মামাকে ছেড়ে এই বাড়িতে কাশপিয়ার প্রথম ঈদ। ভাইয়ের সাথে কথা হয় না ওর অনেক দিন হলো। ইয়াসের হাত ধরে এই বাড়িতে আসার কারণটাই যে নিজের ভাইকে খুঁজে পাওয়া। যতটা দ্রুত সম্ভব কাশপিয়াকে যোগাযোগ করতে হবে ওর ভাইয়ার সাথে, নইলে যে কোনোভাবেই শান্তি পাচ্ছে না সে মনে। কত কি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে কাশপিয়া, কখন নিজেও জানে না। ইয়াস আস্তে আস্তে হেঁটে রুমে এসেছে ওর। পরক্ষণে আবার নিজেকে বকাঝকা দিয়ে মনে মনে ভাবছে, নিজের রুমে এমন চোরের মতো ঢুকলো কেন সে? নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো ইয়াস। এগিয়ে গিয়ে সোফার পাশে সেন্টার টেবিলের উপর কয়েকটা শপিং ব্যাগ রাখলো। সবগুলোই এনেছে তার উপমার জন্য। মেয়েটাকে ডাকতে যাবে ঠিক তখনই দেখলো বেঘরে ঘুমাচ্ছে মেয়েটা। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো কাশপিয়াকে। তখনই ইয়াসের ভাবনায় এলো, কালকেই তো ঈদ, মেয়েটার হাতে মেহেন্দি না থাকলে মানায়? কি যেন ভেবে হাসলো ইয়াস। আসার সময় জামা কাপড়ের সাথে সব থেকে মেহেন্দির প্যাকেটও নিয়ে এসেছিল সে। তারপর কাশপিয়ার কাছে এসে মেঝেতে হাঁটু গেড়ে বসলো। তারপর কাশপিয়ার হাত দুটো টেনে নিয়ে আনলো নিজের কাছে। আনাড়ি হাতে পরিয়ে দিল মেহেন্দি। আস্তে আস্তে করে বালিশের উপর কাশপিয়ার হাত দুটো রেখে চলে গেল রুম থেকে।
মেয়েটা কি বুঝলো এগুলো? হয়তো না। ঘুমন্ত কাশপিয়া হয়তো জানেও না। কেউ একজন তাকে নিয়ে যতটা ভাবে সে যেন নিজেও হয়তো অতটা ভাববে না। সকালবেলা মন খারাপ করে বসে আছে কাশপিয়া। বিছানার উপরে রাখা শাড়িগুলোর দিকে তাকাচ্ছে বারবার। একটু আগেই সুফিয়া বেগম এসেছিলেন এই রুমে। কাশপিয়াকে বললেন শাড়ি পরে নিচে আসতে। ঈদের দিন বাড়ির বউ ঘরে বসে থাকবে, ব্যাপারটা নাকি ভালো দেখায় না। কিন্তু কাশপিয়া যে শাড়ি পরতেই পারে না, মোটে একবারই পরেছে, তাও জোর জবরদস্তি করে বিয়ে শাড়ি পরিয়েছিল ওর মামি। ইয়াস মাত্রই রুমে ঢুকেছিল। বিছানায় বসে থাকা কাশপিয়া চিন্তিত মুখশ্রী নজরে এলো ওর। শার্টের হাতাটা গুটাতে গুটাতে পাশে গিয়ে দাঁড়ালো কাশপিয়ার। ডাকলো ওকে। উপমা। ইয়াসের কণ্ঠ শুনে তাকালো উপর দিকে। দেখলো ইয়াসকে। ইয়াস তখন বলে উঠল, মন খারাপ? কেউ কি কিছু বলেছে তোমায়? ইয়াসের কথা শুনে কথা বলল না কাশপিয়া। মাথা ভর্তি চিন্তা নিয়ে বসে রইল আগের মতোই। ইয়াসের মনে হলো ওর ভাবনাটাই হয়তো সত্যি। ওর মা বা বোন কেউ একজন এসে কথা শুনিয়েছে কাশপিয়াকে। ইয়াস আর বসলো না ওর পাশে। বলল আবারও, কেউ কি কিছু বলেছে তোমায়? সাথে সাথে কাশপিয়া মাথা নাড়ল দুদিকে। ইয়াস এবার চিন্তিত স্বরে বলে উঠল কাশপিয়াকে, তাহলে এভাবে মন খারাপ করে বসে আছো যে? তোমার ভাইয়াকে আমি নিয়ে আসবো, অপেক্ষা করো কিছুদিন। ইয়াসের কথা শুনে কাশপিয়া বলে উঠল, ভাইয়ার জন্য আমার মন খারাপ হয়নি। এবার চিন্তিত হলো ইয়াস। বলে উঠল, তাহলে এভাবে বসে আছো কেন? কাশপিয়া তখন হতাশার একটা শ্বাস ফেলে বলে উঠল, আমি শাড়ি পরতে পারি না। ইয়াসের এবার মনে পড়ল ওর আম্মুই তখন হমিতমি করেছিলেন শাড়ি পরা নিয়ে। ইয়াস হয়তো বুঝলো কি হয়েছে, কি যেন ভেবে হাসলো সে। বলল কাশপিয়াকে, ইয়াস আমি হেল্প করছি তোমায়। ইয়াসের কথায় কাশপিয়ার কেমন লজ্জা হলো। ফটাফট মাথা তুলিয়ে নানা করে বলে উঠল ইয়াসকে, না তার দরকার নেই। প্রতি উত্তরে ইয়াস বলে উঠল, ভয় পেও না উপমা, আমি অতটাও খারাপ নই, বিশ্বাস করে দেখো আমাকে। ইয়াস যতক্ষণ কথা বলেছে কাশপিয়া এক ধ্যানে তাকিয়েছিল ওর মুখের দিকে। কি সুন্দর করে কথা বলল ইয়াস। দেখা হওয়ার পর থেকে এই প্রথম ইয়াসকে ভালোভাবে কথা বলতে দেখলো কাশপিয়া। তার ভাবনা তাহলে ভুল। ইয়াস মোটেও তিতা করলা নয়, হাসতেও জানে এই লোকটা। ইয়াস বিছানা থেকে বেছে বেছে একটা নীল শাড়ি হাতে তুলে নিল। তারপর কাশপিয়া গায়ে ওড়না দিয়ে নিজের চোখ বেঁধে নিল। যত্ন করে ওকে পরিয়ে দিল শাড়িটা। ইয়াস যতক্ষণ শাড়ি পরিয়েছিল সেই সময়টাতে কাশপিয়া কেবল দেখেছিল ইয়াসকে। এই মানুষটাকে যত দেখছে ততই অবাক হচ্ছে কাশপিয়া। কি সুন্দর সুপারম্যানের মতো এসে সব সময় ওকে বিপদ থেকে বাঁচিয়ে নেয়। শাড়ি পরানো শেষে কুচি ধরতে বলল কাশপিয়াকে। চোখের বাঁধন খুলে মেঝেতে বসে কুচিগুলো ঠিক করে দিল ও। কাশপিয়া দাঁড়িয়ে আছে আয়নার সামনে। ইয়াস তার পিছনে ঠিক। শাড়ি আঁচলটা টেনে কাশপিয়ার মাথা দিয়ে দিল ইয়াস। ঠোঁটের হাসি চওড়া হলো কাশপিয়ার। হুট করেই মেঝেতে বসে পায়ে হাত দিয়ে সালাম করলো ইয়াসকে। ঠিক কি হচ্ছে বুঝতে না পেরেই ইয়াস প্রশ্ন করলো, আরে কি করছো তুমি? প্রতি উত্তরে কাশপিয়া বলে উঠল, আজকে না ঈদ, প্রথম সালামটা আমি আপনাকেই করলাম। ইয়াস কিছু বলল না, শুধুমাত্র হাসলো। কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেল। তারপর যেতে যেতে বুকের বাম পাশটায় হাত দিয়ে বলছে ইয়াস বিড়বিড় করে, পায়ে নয় উপমা, তুমি তো আমার এখানটায় থাকবে। কখনো হৃৎপিণ্ডে ব্যথা হয়ে, আবার কখনো আমার ঠোঁটের কোণে হাসি হয়ে। কথাগুলো ভেবেই আনমনে হাসলো ইয়াস। আর এদিকে কাশপিয়া চেয়ে রইল ওর যাওয়ার পানে। লোকটা দেখতে মন্দ না, ঠিক হিরোদের মতো। কত সুন্দর করে উপমা বলে ডাকে। কাশপিয়া কি প্রেমে পড়ল এই তিতা করলার? নিজের ভাবনায় নিজেই হাসলো কাশপিয়া। ইয়াস যাওয়ার পরপরই কাশপিয়া ওয়াশরুমে গিয়েছিল। বেরিয়ে এসে বিছানার উপরে রাখা গিফট কার্ড, টাকা আর শাড়ি পেল সে। এগুলো কার বুঝতে পারল না কাশপিয়া। জিনিসগুলো নিয়ে চেড়ে দেখলো কিছুক্ষণ, তারপর বিড়বিড় করে আওড়ালো, এগুলো কি আমার? তখনই ইয়াস বলে উঠল, রুমে কি তুমি ছাড়া আর কোনো মেয়ে আছে? সাথে সাথে ভরকে তাকালো কাশপিয়া। এত আস্তে করে বলল, লোকটা তবুও শুনে নিল কি করে ওর কথাগুলো। আমতা আমতা করে এবার বলল কাশপিয়া ইয়াসকে, না মানে এগুলো আমার কেন?" প্রতি উত্তরে ইয়াস বলে উঠল, তুমি আমাকে এত সুন্দর করে সালাম করলে, আর আমি সালামি না দিলে বিষয়টা কেমন দেখায় না?
তুমি তো পরে আমাকে আবার কিপটে ভাবতে পারো। ইয়াস রায়হান কিপটে নয়, এটা বুঝতেই তোমাকে সালামি দিলাম।